পারমিট পেয়ে গিয়েছি। এটা হচ্ছে এখানকার সুইমিং পুল। সিটিং এরিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজ আমরা পাতায়া থেকে আজ আমরা ব্যাংকক যাব। আমরা একটু বাইরে আসলাম, যেখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, দেন আমরা চলে যাব। তো এত বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। Don't care, it's a cruel paradise. Say you'll be mine. The tide has turned around. আমাদের রিএন্ট্রি ভিসা নেওয়া হচ্ছে। তো আমরা কিভাবে রিএন্ট্রি ভিসাটা নিব সব কিছু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমার এই ভিডিওতে। আর রিএন্ট্রি ভিসার কারণ হচ্ছে আমরা কম্বোডিয়া যাব, এটা আমাদের ইচ্ছা আছে। দেন আমরা ফিরে আবার ব্যাংকক আসবো, ব্যাংককে ঘুরে টুরে দেন আমরা আবার বাংলাদেশে ব্যাক করব। আমি চাইবো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আমরা গাড়িতে উঠলাম মা ছেলেরা মিলে। সাইলের বাবাকে অলরেডি আরও আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে ইমিগ্রেশন অফিসে ওয়েট করছে। সাথে আমাদের একটা বাঙালি ভাই আছে, বাপি ভাই, উনি আমাদেরকে খুব হেল্প করছে এই বিষয়টা নিয়ে। আপনারাও যারা রিএন্ট্রি ভিসা নিতে চাইবেন তাদের জন্য এটা খুবই সহজ একটা উপায়। তবে সময় মতো যেতে হবে। আমরা যেমন সময় মতো যেতে পারি না, কারণ আমাদের এই যে পিছিয়ে আছে, দ্যাটস ওয়াই আমরা গতকাল এটা প্রসেসিং করে রেখেছি সব রেডি করে। তো আজকে সেটা নিয়ে মানে একজন গেলেই হবে, ফ্যামিলির আই মিন হাজব্যান্ড গেলেই হবে, জমা দিতে গিয়েছে ওই বাপ্পি ভাইয়ের সাথে। তো আমরা এখন যাচ্ছি। আমাদের এখান থেকে ওইটার ডিস্টেন্স 5 কিলোমিটার, কারণ ওইটাও হচ্ছে সেই জমতিয়ান এরিয়াতেই, সোই 5 জমতিয়ান চনবুড়ি ইমিগ্রেশন পাতায়া। তো যেতে যেতে এই যে কত সুন্দর ভিউটা, মাশাআল্লাহ। বলে রাখা ভালো, রিএন্ট্রি পারমিট নিতে গেলে আপনি যদি ইমিগ্রেশন অফিসের আশেপাশে কোনো হোটেলে থাকেন তাহলে হয়তোবা আপনার পরিবারের মেন কোনো এক কর্তাকে পাঠিয়ে দিতে পারেন। তবে রিস্ক না নেওয়াই ভালো, কারণ কোনো কারণে যদি আপনাদের সবাইকেই দেখতে চায় ইমিগ্রেশন অফিস থেকে, তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। থাইল্যান্ডের রিএন্ট্রি পারমিট হলো একটি অনুমতি যা ভিসাধারী ব্যক্তিকে থাইল্যান্ড থেকে বের হয়ে আবার সেই একই ভিসার অধীনে ফিরে আসার অনুমতি দেয়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি ট্যুরিস্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা বা দীর্ঘমেয়াদী ভিসা ব্যবহার করে থাইল্যান্ডে অবস্থান করেন এবং আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে আসার প্রয়োজন হয়। আর এই রিএন্ট্রি পারমিটের আবেদনটি জমা দিতে হয় থাইল্যান্ডের যে কোনো ইমিগ্রেশন অফিসে, প্রধানত ব্যাংককের ইমিগ্রেশন অফিসে অথবা পাতায়ার অফিসে। বাট ব্যাংককের ইমিগ্রেশন অফিসে ভিড় বেশি থাকে বিধায় আমরা পাতায়ার ইমিগ্রেশন অফিসে এসেছি এবং পাতায়াতে কিছুদিন রয়েছি।
এতে আমাদের পাতায়াতে ঘোরাঘুরিও হলো, পাশাপাশি আমাদের রিএন্ট্রি পারমিটটাও নেওয়া হলো। এছাড়া আরেকটি অপশন হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রিএন্ট্রি পারমিট নেওয়া। সেক্ষেত্রে আপনি বিমানে ওঠার আগেই আবেদন করতে পারেন, বাট আমাদের কাছে এটা একটু রিস্কি প্রসেস মনে হয়েছে। তার কারণ হচ্ছে রিএন্ট্রি পারমিট নিতে গিয়ে দেখা গেল যে সময় স্বল্পতার কারণে আমাদের ফ্লাইটটা কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে তো লস, বা দেখা গেল কোনো একটা কারণে আমরা রিএন্ট্রি পারমিট পেলাম না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দেশে ফিরে আসতেও পারবো না। আর আমাদের এখান থেকে যে ব্যাংকক টু ঢাকার যে ফ্লাইটটা সেটাও কিন্তু মিস হয়ে যাবে, লস এবং লস প্রজেক্ট। এইসব চিন্তা করে আমরা ভাবলাম যে আমরা পাতায়াতে ঘুরবো, দেন পাতায়াতেই আমরা রিএন্ট্রি পারমিটটা নিয়ে নিব নিশ্চিন্তে। এতে ঘোরাও হলো, সময়ও বাঁচলো, আর নিশ্চিন্তে আবার অন্য একটি দেশ ট্রাভেল করে দেন থাইল্যান্ডেও আবার আসা গেল। রিএন্ট্রি পারমিট পেয়ে গিয়েছি, আমাদের সম্পূর্ণ হেল্প করেছে আমাদের বাপ্পি ভাই, আমি তো আগেই বলেছিলাম। এই যে রিএন্ট্রি পারমিটের বাইরে দিকে কাগজ করছি, এই যে রিএন্ট্রি পারমিটের কাগজ। এটা বাপ্পি ভাই আমাদের হেল্প না করলে আমরা কিছুই বুঝতাম না। আমাদের গতকাল এবং আজকে 2 দিন যাবত উনি আমাদের যা হেল্প করছে, ঠিক আছে। আর উনি কিন্তু কোনো ওই যে এজেন্ট ওইসব টাইপের কেউ, উনি আমাদের ভাই, আমাদের ফ্যামিলি প্লাস আমাদের বন্ধু, সব মিলিয়ে উনি এখানকার বিজনেসম্যান। ওনার এই কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে একটু হেল্প করা এই আর কি। তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা এখন ব্যাংককে যাব। ওকে, তো আমরা এখন জম্পিয়ানের একটি স্ট্রিট ফুডের এখানে এসেছি। এখানে মাত্র তারা আর কি শপটা খুলেছে। আর আমরা এখানে আমাদের একটা রেস্টুরেন্টে বসেছি। এখানে আছে, আমরা যে শপটাতে বসেছি এটা হচ্ছে পিস ফুড অ্যান্ড ড্রিঙ্কস। আজকে আনকমন একটা খাবার ট্রাই করছি আমরা। বাপ্পি ভাই, নাম কি খাবারটা? কাপাও থাই। কি? কাপাও। কাপাও। কাপাও থাই। কাপাও থাই। কাপাও খাই। তার তো খুব মজা লেগেছে। আমরা তো খুব একটা চিনি না, বুঝি না কোনটা বেশি মজা লাগবে। বাপ্পি ভাই বললো এটা ট্রাই করতে, মজা। ফাইনালি আমরা পাতায়া ভ্রমণ শেষ করে এবং রিএন্ট্রি পারমিট নিয়ে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
ব্যাংককেও আমাদের ঘোরাঘুরি এবং মোটামুটি কেনাকাটা বাকি রয়েছে। আর সবচেয়ে মেইন যে বিষয়টা তা হচ্ছে আমরা ব্যাংককের কম্বোডিয়ান এম্বাসি থেকে কম্বোডিয়ার ভিসা নেব এবং ভিসা নেব আমরা নিজেই প্রসেসিং করে, মানে উইদাউট এজেন্সি। আর সেই প্রসেসটাও আপনাদের জানিয়ে দেব আমাদের ব্যাংককের ভিডিওগুলোতে। আর তা জানতে হলে আমাদের সবগুলো ভ্লগ পার্ট বাই পার্ট নজরে রাখতে হবে। এবার বলি থাইল্যান্ড রিএন্ট্রি পারমিটের জন্য যা যা লাগবে। রিএন্ট্রি পারমিটের জন্য প্রথমেই যেটা প্রয়োজন তা হচ্ছে আবেদন ফর্ম। তার জন্য TM8 ফর্ম পূরণ করতে হবে। এটি ইমিগ্রেশন অফিস বা অনলাইনে ডাউনলোড করা যায়। দ্বিতীয়ত প্রয়োজন পাসপোর্ট, কারণ আবেদনপত্র জমা দেওয়ার সময় বৈধ পাসপোর্টটিও জমা দিতে হবে, যা থাইল্যান্ডে ফিরে আসার সময় বৈধ থাকবে। পাশাপাশি পাসপোর্টের একটি ফটোকপি করতে হবে, তার মধ্যে বায়োডাটা পেজ এবং ভিসা পেজ থাকতে হবে। দেন লাগবে ফটোগ্রাফ, মানে 4x6 সেন্টিমিটার সাইজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সাধারণত 2 কপি লাগবে। লাগবে থাই ভিসার ফটোকপি, যা প্রমাণ করে যে আপনি থাইল্যান্ডে বৈধভাবে অবস্থান করছেন। আরও লাগবে ফ্লাইট টিকিট, কারণ কখনো কখনো ইমিগ্রেশন অফিসে আপনার ফ্লাইটের প্রমাণ দিতে হতে পারে, তাই ফ্লাইট টিকিটটা সাথে থাকলে ভালো। আর দিতে হবে রিএন্ট্রি পারমিটের ফি। রিএন্ট্রি পারমিটও 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সিঙ্গেল রিএন্ট্রি পারমিট এবং অন্যটি হচ্ছে মাল্টিপল রিএন্ট্রি পারমিট। সিঙ্গেল রিএন্ট্রি পারমিটের জন্য প্রয়োজন 1000 থাই বাত পার পারসন, আর মাল্টিপল রিএন্ট্রি পারমিট নিতে 3800 থাই বাত লাগে। কিছু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিএন্ট্রি পারমিট না থাকলে আপনার থাইল্যান্ডের ভিসা বাতিল হয়ে যাবে যদি আপনি এই দেশ ছেড়ে অন্য দেশে যান। এটি সাধারণত সেই ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় যারা একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ ও প্রস্থান করতে চান এবং তাদের বিদ্যমান ভিসার বৈধতা রক্ষা করতে চান। এই সব ডকুমেন্টস ঠিক থাকলে পুরো প্রক্রিয়াটি সহজ এবং দ্রুত সম্পন্ন হবে। আমরা আজ পাতায়া থেকে ব্যাংকক আসলাম। ব্যাংকক এসে আমরা হোটেলে উঠিনি, কারণ ওই যে আমার আগের ভিডিওগুলোতেও তো বলেছিলাম ছোট বেবি থাকলে অ্যাপার্টমেন্ট নিলে একটু ভালো, কারণ পরিবেশটা একটু বড় সড়ো হয় আর কিচেনটা থাকে এই আর কি। তো এই হচ্ছে আমাদের রুমটা। এই রুমটা আমাদের মানে আজ রাতের জন্য, আর আগামীকালকের জন্য আমাদের ডাবল বেডের যে অ্যাপার্টমেন্ট আছে সেটা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার সাই বেবিটা। খাই দাও। আমি কার্টুন দেখি। সে বসে কার্টুন দেখা শুরু করেছে। এখানে নেটফ্লিক্সের ব্যবস্থা আছে। এই যে ছোটখাটো একটা ড্রেসিং টেবিল এরিয়া, এখানে ডাইনিং। সব দিক থেকে ভিউ আছে। এই তো এটা হচ্ছে সুকুম্বিতের যে সোই 4, মানে একদম 3-4 একদম একসাথে, এটা নানা এরিয়াতে, নানা প্লাজা এরিয়াতে। আর এখানে নিচে যেটা মানে আমরা যেটা খুব পছন্দ করি তা হচ্ছে এক সিরিয়ালের সব অ্যারাবিক রেস্টুরেন্ট, সব অ্যারাবিক আর বেঙ্গলি রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান। তারপরে যে কি বলে না, মনিকাস কিচেন, খুব ফেমাস একটা, ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ওকে, আমাদের রুমের আপনি এটা দেখে নিই। এইটা হচ্ছে এনিওয়ে এখানে কিন্তু এই তো এই হচ্ছে কিচেনটা। এখানে ফ্রিজ আছে, রান্নাঘরের যা যা দরকার সব ব্যবস্থা আছে। এগুলোর ভিতরে একদম মানে হাঁড়ি পাতিল পুরো সংসারে যা লাগে সব আছে। বেবি, ও তুমি আমার সাথে সাথেই আছো। ও, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এই ওয়াশরুমে হাই কমোড, একদম ওয়াশিং মেশিন আছে এলজি। ওকে, এখান দিয়ে একটা বারান্দা আছে। এটা আমি না খুলি, আমি ওই সাইডটা যাব। আমি তো সাইলের জন্য, মানে এখানে 2টা বারান্দা। ওকে, 2টা বারান্দা, বাইরের সিনটা অসাধারণ। কিন্তু আমার ভয় পাচ্ছি সাইলের জন্য, দ্যাটস ওয়াই এর নিচের যে ফ্লোরটা সেই ফ্লোরে আমরা আরেকটা নিয়েছি।
এই হচ্ছে বেড। এখানে কত সুন্দর একদম ছোটখাটো একটা লাইব্রেরি সিস্টেম করে দিয়েছে, যদিও এগুলো সত্যিকারের না, এগুলো এগুলো কিন্তু সত্যিকারের না, জাস্ট একটা ভাব আর কি। এই তো আলমিরা, বেডটা অনেক বড়, এখানে আবার ছোটখাটো একটা বেড। আর এই হচ্ছে মেন বেলকনিটা। ইয়েস, এই যে এখানে আমরা দুজনে বসে আড্ডা দিব রাতের বেলা। নিচে একদম গ্রাস কার্পেট দেয়া। আমি দিনের বেলার ভিউটাও দেখাবো অবশ্যই। এটা এই যে অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আমরা আছি 25th ফ্লোরে, 25th ফ্লোরে, এবং টুমরো আমরা যাব 24 ফ্লোরে। আর সেখানে হবে আমাদের 2টা বেডরুমের অ্যাপার্টমেন্টটা, আর সাথে তো কি বলে লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া এগুলো তো আছে। আই মিন ওইটা আরও বড়, কারণ হচ্ছে ওইটাতে গ্লাস দেয়া, বাট এই বেলকনিটা নেই, আমরা ইচ্ছা করে এই বেলকনিটা ছেড়ে দিয়েছি। সো আমরা রুম থেকে বের হলাম, কারণ এখন আমরা সুকুম্বিতের সোই 3 এবং সোই 4-এ ঘুরবো, যেটা মূলত আরবি স্ট্রিট এবং নানা এরিয়া হিসেবে পরিচিত। ব্যাংককের সোই 3 এবং সোই 4 মূলত সুকুম্বিতে অবস্থিত। এই এলাকাগুলো বেশ জনপ্রিয় পর্যটকদের মধ্যে এবং শহরের কেন্দ্রস্থলে হওয়ার কারণে সব ধরনের সুযোগ সুবিধা সহজলভ্য। সুকুম্বিত সোই 4 ব্যাংককের অন্যতম জনপ্রিয় নাইট লাইফ কেন্দ্র। এটি নানা প্লাজার জন্য বিশেষভাবে পরিচিত, যা ব্যাংককের অন্যতম বড় বিনোদন এলাকা। নানা প্লাজা মূলত একটি প্রাপ্তবয়স্ক বিনোদন কমপ্লেক্স। এখানে বার, গোগো ক্লাব এবং বিভিন্ন বিনোদনমূলক স্থান রয়েছে। নানা প্লাজা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে, তবে সবচেয়ে জমজমাট সময় শুরু হয় রাত 8টা থেকে 9টার পর। নানা প্লাজার কমপ্লেক্সে প্রবেশের জন্য সাধারণত কোনো ফি নেই, তবে ভিতরের বিভিন্ন বার ও ক্লাবে প্রবেশের জন্য আলাদা খরচ হতে পারে। নানা প্লাজা এরিয়াতে ভ্রমণ করার আগে যা জানা উচিত তা হচ্ছে প্রথমেই এটির পরিবেশ। এটি যেহেতু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত এলাকা, তাই এখানে বার ক্লাবগুলোতে ছোট বাচ্চাদের নিয়ে না যাওয়াটাই ভালো। তারপর যেটা মাথায় রাখা জরুরি তা হচ্ছে এখানকার নিরাপত্তা। ব্যাংককের অন্যান্য অংশের মতোই নানা প্লাজায় নিরাপত্তা সাধারণত ভালো, তবে প্রাপ্তবয়স্ক বিনোদন এলাকায় সতর্ক থাকা জরুরি, বিশেষ করে অর্থ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে। দেন সতর্ক থাকতে হবে ফটোগ্রাফিতে, কারণ অনেক ক্লাব এবং বারগুলোর ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, তাই ভ্রমণের সময় এই নিয়ম মেনে চলা উচিত। এখন আসি ভ্রমণ কিভাবে করবেন। নানা প্লাজায় খুব সহজে আপনি বিটিএস স্কাই ট্রেনে করে অথবা ট্যাক্সিতে করে যেতে পারেন। খাবার ও পানীয়র মধ্যে নানা প্লাজার আশেপাশে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং বার রয়েছে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক খাবার পাওয়া যায়, তাই আপনি রাতে ঘুরে ঘুরে খাবার বা পানীয় উপভোগ করতে পারবেন। যেহেতু ব্যাংককের এই এলাকা নাইট লাইফ কেন্দ্রিক এবং মিশ্র সংস্কৃতির কেন্দ্র, তাই নানা প্লাজার বাইরেও আশেপাশে অনেক হোটেল, বার এবং ক্লাব আছে, যেগুলো আরও অনেক বেশি পর্যটক বান্ধব এবং তুলনামূলকভাবে আরামদায়ক। বাট নানা প্লাজা এরিয়াটা খুবই ব্যস্ততম। যারা হই হুল্লোড় পছন্দ করেন তারা নানা প্লাজায় আসতে চাইলে সন্ধ্যার পর থেকে শুরু করে সারা রাত এখানে ব্যস্ত থাকে।
কারণ তখন থেকেই মূলত এই এলাকা জীবন্ত হয়ে ওঠে। রাত যত গভীর হয় প্লাজার পরিবেশ তত বেশি জমে ওঠে। নানা প্লাজার আশেপাশে আরও অনেক কিছু দেখার ও করার আছে। ব্যাংককের এই এলাকায় শপিং, আন্তর্জাতিক রেস্টুরেন্ট এবং অন্যান্য পর্যটনী স্পট আছে যেগুলো ভ্রমণের সময় আপনার অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করতে পারে। সুকুমবিত সোই 4 ব্যস্ততম নাইট লাইফ নানা প্লাজা এরিয়া থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সুকুমবিত সোই 3 নানা নামে পরিচিত একটি জনপ্রিয় এবং বৈচিত্র্যময় এলাকা, বিশেষ করে পর্যটকদের মধ্যে। সুকুমবিত সোই 3 এরিয়া ব্যাংককের অ্যারাবিক কোয়ার্টার বা লিটল আরব নামে খ্যাত, আর এই এলাকা বেশি পরিচিত আরব স্ট্রিট নামে। এখানে মধ্যপ্রাচ্যের প্রভাব দেখা যায় এবং এটি ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় স্থান। এই এরিয়াতে আসলে আপনার মনে হবে আপনি কোনো আরব কান্ট্রিতে আছেন। এখানে মধ্যপ্রাচ্যের অনেক রেস্টুরেন্ট, হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাই এটি আরব স্ট্রিট নামে পরিচিত। এখানকার খাবার ও সংস্কৃতির মধ্যে হালাল রেস্টুরেন্ট, শর্মা, কাবাব সহ বিভিন্ন ধরনের মধ্যপ্রাচ্যের খাবার পাওয়া যায়। এখানকার পরিবেশ বেশ প্রাণবন্ত এবং ব্যস্ত, বিশেষ করে সন্ধ্যার সময়। এখানে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, নর্মাল থেকে শুরু করে একদম বিলাসবহুল পর্যন্ত, যা পর্যটকদের জন্য সহজলভ্য। মধ্যপ্রাচ্য থেকে আগত পর্যটকদের মধ্যে এই এলাকাটি খুবই জনপ্রিয়। ব্যাংককের অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল বামরুন গ্রাত ইন্টারন্যাশনাল হসপিটাল এখানে অবস্থিত, যেখানে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করে। সুকুমবিত সোই 3 থেকে খুব কাছেই অবস্থিত এই হসপিটালটি। এখানে বিভিন্ন ছোট ছোট দোকান, সুপার মার্কেট এবং শপিং মল রয়েছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় পণ্য পাওয়া যায়। আর পরিবহনের ক্ষেত্রে সুকুমবিত সোই 3 থেকে খুব কাছেই নানা বিটিএস স্টেশন রয়েছে। ট্রাফিক জ্যাম এড়াতে ব্যাংককের বিভিন্ন স্থানে সহজে ভ্রমণের জন্য একটি চমৎকার অপশন এই বিটিএস স্কাই ট্রেন। পরিবহন ক্ষেত্রে আরও রয়েছে টুকটুক, ট্যাক্সি এবং মোটর বাইক ট্যাক্সি, বাট টুকটুকটা আমার খুব ভালো লাগে। যেহেতু সুকুমবিত সোই 3 এলাকা বিশেষভাবে মধ্যপ্রাচ্যের রেস্টুরেন্ট এবং ক্যাফের জন্য পরিচিত, এখানে লেবানিজ, ইরানি, তুর্কি এবং বিভিন্ন রকম অ্যারাবিয়ান রেস্টুরেন্ট পাবেন, যেখানে মধ্যপ্রাচ্যের খাবার পাওয়া যায়। আমরা এসেছি এখানকার দুবাই রেস্টুরেন্টে। এখানে এসে সত্যিই মনে হবে যেন আরব কোনো কান্ট্রিতে আছি। খাবারের মেনুতে আমরা এই খাবারগুলো নিয়েছি, যা খুবই মজাদার। অ্যারাবিক, মান্দি, কাপসা এগুলো আমাদের খুবই পছন্দ। যেখানে পুরো থাইল্যান্ডের মানুষ ইংরেজি ভাষা বলতে বা বুঝতে পারে না, সেখানে এই সুকুমবিত সোই 3 এলাকায় ইংরেজি ভাষা ব্যাপকভাবে প্রচলিত। বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানের কর্মচারীরা সাধারণত ইংরেজিতে কথা বলতে পারে এবং বুঝতেও পারে। বিষয়টা খুব মজার লাগে আমার কাছে। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে ব্যাংককে অনেক মুদ্রা বিনিময় বুথ আছে, বিশেষ করে সুকুমবিত এলাকায়। তবে মুদ্রা বিনিময় করার সময় রেট যাচাই করে নেওয়া উচিত। অনেক ব্যাংক এবং এটিএমও এই এলাকায় পাওয়া যায়, যা ভ্রমণকারীদের জন্য খুবই সুবিধাজনক। নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, আর বিশেষ করে ভিড় এড়িয়ে চলাটাই বেটার। সো এই ছিল আমার আজকের ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি সাবস্ক্রাইব ও শেয়ার না করলে তো আগাতে পারবো না। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমাদের সাথে দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।